নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে আবার একটা গাঁজাখুরি গল্প আপনাদের শোনাতে এলাম, কারণ আমি যা বলি তার ম্যাক্সিমাম এখন রিয়াকশন আসে যে আমি গাঁজাখুরি সমস্ত গল্প শোনাই। কালকে যে আমি ভিডিওটা করেছিলাম সেখানে একটা পার্টে আমি বলেছিলাম যে ক্যান্টনমেন্টে সেনাদের মধ্যে দুটো ভাগ হয়ে গিয়েছে, আড়াআড়ি। এক পক্ষ ইউনূসের পক্ষে রয়েছে, এক পক্ষ ইউনূসের পক্ষের বাইরে রয়েছে, বিরোধী রয়েছে। এই খবরটা 5টার সময় ছাড়ার পর 1 মিনিটের মধ্যে সমস্ত কমেন্ট আসতে শুরু করলো, এই সমস্ত গাঁজাখুরি গল্প আপনি কোত্থেকে পান, জীবনে কি আপনি শোধরাবেন না? এই গল্পটা শুরু হয়েছে 1 লাখ আমার সাবস্ক্রিপশন পার হওয়ার পর থেকে, তার আগে থেকে কিছু হয়নি। পরে যখন চেতনা বলে একটা ইউটিউব চ্যানেল, সেখানে এক ভদ্রলোক অবসর নিয়েছেন, তিনি একেবারে নাম ধরে যখন বলে দিলেন যে এই সেনাপ্রধানকে সমস্ত এরা বিপক্ষে আছে, এদেরকে সমস্ত নজরবন্দি করে রাখা হয়েছে, এই হয়েছে বলে উনি যখন ডিটেলে বললেন, যারা আমায় লিখলেন গাঁজাখুরি গল্প, আমি গল্প বানাই, আমি গুজব ছড়াই, আমার কমেন্টগুলো কমেন্ট বক্সে দেখবেন। আমার কমেন্ট বক্স দেখে অনেকে কমেন্ট পড়ে, তো কমেন্ট পড়ে অনেকে মানে কেউ আমার পক্ষে জবাব দেন, কেউ বিপক্ষে জবাব দেন। তো অনেকে অনুপ্রাণিত হয়ে আমাকে আনসাবস্ক্রাইব করতে শুরু করলেন। একদিকে সাবস্ক্রাইবার হচ্ছে, একদিকে আনসাবস্ক্রাইবার হচ্ছে। এই প্লাস মাইনাস চলছে এখন গত 4-5 দিন ধরে। ঠিক আছে, আমি কখনো এই নিয়ে কোনো কথা বলি না। আমি বারবার আপনাদের বলি না যে আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কখনোই বলি না। মাঝে মধ্যে হয়তো কোনো একটা কারণে হয়তো আমি একটা আপনাদেরকে অনুরোধ করলাম, সেটা 1 লাখের আগে একটা অনুরোধ করেছিলাম, তারপরে কিন্তু আমায় কোনোদিন বলতে শুনবেন না যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন। আমি বলি না, কারণ এই চ্যানেলের সঙ্গে আমার মনিটাইজেশনের কোনো সম্পর্ক নেই যে আপনি দেখলে পরে আমার কাছে টাকা আসবে। এই চ্যানেলের কিন্তু মনিটাইজেশন আমি করিনি, কারণ মনিটাইজেশন করলে লক্ষ্য থেকে মানুষ দূরে চলে যায়, তখন টাকার পেছনে দৌড়তে থাকে। সারা জীবন আমি যা করেছি তাতে আমার ভগবান সারা জীবন আমার খেয়ে পড়ে বেঁচে থাকার তারপরেও আমার থেকে যাবে অর্থ যা আছে। তাই আমি টাকার পেছনে অযথা ছুটি না। যদি আমি টাকার পেছনে ছুটি, তাহলে আমি একটার জায়গায় 2টো করবো, 2টোর জায়গায় 3টে করবো, 3টের জায়গায় 4টে করবো, তখন আস্তে আস্তে লোভ বাড়তে শুরু করে। আমি যেটা দিনে একটা করি, আমি কোনো চাপ নিই না, দিনে একটা করে করি। তেমনই একটা অবস্থার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তাতে এখনো পর্যন্ত আমি লড়াই করে যাচ্ছি। দেখা যাক এই লড়াই কতদিন চলে। এখন ঠিক করেছি আমি আস্তে আস্তে আবার ইন্টারন্যাশনাল খবরে ফিরবো। আমি সকালবেলা করে একটা ইন্টারন্যাশনাল খবর করব, আর বিকেলবেলা করে আমি একটা করে বাংলাদেশের খবর করব। আস্তে আস্তে বাংলাদেশের খবর আমি কমিয়ে দেবো, আমি পুরোপুরি ইন্টারন্যাশনালে ঢুকে যাব। কারণ বাংলাদেশে আমি থাকি না, আমার আত্মীয় স্বজন নেই, আমার দায়িত্ব কিছু নেই। আমি শুধু আপনাদের আপডেট করার জন্য আমি শুধু বলতাম এগুলো। তো এই হারে যদি আপনারা আমাকে যদি আনসাবস্ক্রাইব করেন, তাতে আপত্তি নেই, আমার আনসাবস্ক্রাইব করুন, আমার আপত্তি নেই। কিন্তু আপনারা যে সমস্ত আজে বাজে কমেন্ট করছেন, সেই কমেন্টগুলো আমার মনে আঘাত লাগে। কারণ আমি নিজের কিছু প্রাপ্তির জন্য কিন্তু আপনাদের কাছে এই খবরগুলো নিয়ে আসি না। আমি খবরগুলো আগাম দিই, পরবর্তীকালে কিন্তু সেগুলো ফুলে যায়। যখন ফুলে যায়, যারা এখন গুজব বলছেন তারা কিন্তু একবারও দুঃখ প্রকাশ করেন না। আমার যন্ত্রণাটা সেইখানে। তো বাংলাদেশে কি হলো না হলো আমার কিছু যায় আসে না। তো আপনারা দেখবেন কি না দেখবেন সেটা আপনাদের মর্জি। আমি আজ থেকে এটাই ঠিক করে নিয়েছি যে বাংলাদেশের খবর আমি ধীরে ধীরে কমিয়ে দেবো। ন্যাশনাল ইন্টারন্যাশনাল খবর যেমন দেওয়া শুরু করেছিলাম, আমি সেই পথে আস্তে আস্তে চলে যাব। এবার আপনাদের ব্যাপার, আপনাদের ছাগল আপনারা লেজে কাটবেন না মাথায় কাটবেন, এটা আপনাদের ব্যাপার, আমার ব্যাপার নয়। তো যাই হোক, একটা আমার কাছে খবরে ফিরি। এবার আমার কাছে একটা খবর এসছে, সেটা খবর না, একটা
খবরের একটা কাটিং এসছে যে আলু, লাল আলুর কেজি নাকি 420 টাকা, লাল আলুর কেজি 420 টাকা আলুর কেজি শুনে আমি তখন ওই আমদানি রপ্তানি করার সময়তে যে সমস্ত ইম্পোর্টার এক্সপোর্টারকে আমি যখন ফোন করতাম সে নিয়ে আমি খবরও করেছিলাম, তাদের দু একজনকে আমি ফোন করলাম যে ভাই রপ্তানি কি কমে যাচ্ছে, তাহলে আলুর এত দাম বাড়ছে কেন, চালের এত দাম বাড়ছে কেন? কারণ রপ্তানি যদি কমে যায়, রপ্তানি তো তাহলে তো দাম বাড়বে, আর রপ্তানি যদি চালিয়ে যাওয়া যায়, মানে বাড়ানো হয় বা সমানভাবে রপ্তানি হয়, তাহলে তো যোগান ঠিক থাকবে। তাহলে এই গ্যাপটা কোথায় হচ্ছে? চালের দাম, আলুর দাম, এত তেলের দাম হু করে বাড়ছে, ভারত যদি সাপ্লাই করে থাকে। দেখুন, খবর কিন্তু আপনার চারপাশে ছড়িয়ে আছে, একজন সাংবাদিককে সেই খবরটা খুঁজে নিতে হবে, খবর কিন্তু আপনার কাছে হেঁটে আসবে না। এইভাবেই সাংবাদিকদের কিন্তু খবরকে খুঁজে নেন। এই খবরটা যেটা আমি বলছি, সেই খবরটা যদি আমি পূর্বতন কাগজ স্টেটসম্যানে লিখে আমি যেটা যখন পড়তাম, এখানে ছাপার অক্ষরটা দেখিয়ে আপনারা কিন্তু প্রশ্নটা তুলতেন না। এখন আমার কাছে ছাপার জায়গা নেই, বললে হয়তো করে দেবে, কিন্তু অত ঝামেলা আমি যেতে যাবো কেন? বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন, আমার বয়ে গেল। তো যাই হোক, এখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আগরওয়ালজি বাত क्या है, মানে ব্যাপারটা কি, এত দাম বাড়ছে, আপনারা কি চাল ডাল গম টম রপ্তানি সব বন্ধ করে দিয়েছেন, আলু ফালু? তো আমায় আগরওয়ালজি বলছেন যে আরে ছড়িয়ে भेजना तो दूर की बात है, अब ड्राइवर मिलना भी मुश्किल है, মানে পাঠানো দূরের কথা, এখন ড্রাইভার পাওয়া মুশকিল হয়ে গিয়েছে। আমি বললাম কেন, কি হয়েছে? তখন উনি আমায় যেটা বললেন সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্ডার পেরিয়ে কেউ ওপারে কোনো ড্রাইভার যেতে চাইছে না, তাদের মধ্যে এত ভীতি সঞ্চার হয়েছে, তারা বলছে আমাদের ইন্টারন্যাশনাল ওয়েজেস আমাদের চাই না, আমরা ইন্টারস্টেট কাজ করব, ইন্টারন্যাশনাল আমরা কোথাও যাব না। আপনি বলুন আমরা নেপালে চলে যাচ্ছি, আমরা সিকিম চলে যাচ্ছি, কিন্তু আমরা বাংলাদেশে ঢুকবো না। তখন প্রশ্নটা আমি করলাম যে ওরা কি বলছে? তো উনি উত্তরে যেটা বললেন, উনি হিন্দিতে বলেছেন, আমি বাংলায় আপনাকে ট্রান্সলেট করে দিচ্ছি। উনি হিন্দিতে যেটা বলেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশে ভারতের বর্ডার পেরোনোর পর প্রত্যেকটা ড্রাইভারের একটা চিন্তা থাকে যে আমি জীবিত ফিরে আসবো, তো তারপর পদে পদে বাধা, এর মধ্যে 2-4 জনের থেকে ছিনতাই হয়ে গেছে। এটা হয়তো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়নি, 2-4 জনের ক্ষেত্রে সীমিত, কিন্তু আস্তে আস্তে এই চুরি, ছিনতাই, ডাকাতিটা এত পরিমাণে বেড়ে যাচ্ছে। এখন লম্বা হয়ে ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে বাংলাদেশে ঢুকে পণ্য খালাসের জন্য, তখন নাকি দল বেঁধে এসে কিছু ছাত্র যুবক তারা দল বেঁধে এসে ছোড়া, চাকু এই সমস্ত দেখিয়ে তাদের কাছ থেকে সমস্ত টাকা পয়সা, মোবাইল টোবাইল সমস্ত ছিনিয়ে নিয়ে তারা চলে যায়। এরকম নাকি বেশ কিছু ঘটনা নাকি ঘটেছে। এই খবরটা ধীরে 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 ড্রাইভারদের মধ্যে সঞ্চারিত হয়েছে। এবার সবার কি, সবার পরিবার আছে, সবাই আতঙ্কে থাকে। এখন ট্রান্সপোর্টারের সঙ্গে তার দীর্ঘদিনের কারবার, ট্রান্সপোর্টার সে গাড়ি চেঞ্জ করে, সে ড্রাইভার চেঞ্জ করে, যাই করুক না কেন, ট্রান্সপোর্টারের সঙ্গে যে রপ্তানিকারক তার কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক। এখন যে ট্রান্সপোর্টার যারা রয়েছে, আমদানিকারক যে মানে এখান থেকে আমদানি রপ্তানি যিনি করেন, ইম্পোর্ট এক্সপোর্ট করেন, তারা তো ট্রান্সপোর্টারের মাধ্যমে করেন। এখন ট্রান্সপোর্টারকে যখন ফোন করছে, ট্রান্সপোর্টার বলছে আমি গাড়ি নিতে পারবো না, কারণ এই অবস্থা। এখন যদি ট্রাকই না পাওয়া যায়, খুব ভালো করে ভাবুন, যদি ট্রাকই না পাওয়া যায়, যদি কেউ যেতে রাজি না হয়, তাহলে পণ্যটা যাবে কি করে? আপনারা যে অবস্থা সৃষ্টি করে রেখে দিচ্ছেন, ধীরে ধীরে আপনার দেশটাকে কিন্তু আপনারা দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছেন। দুর্ভিক্ষের মৃদু পদসঞ্চারের আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছেন কি? কান পেতে শুনুন। ভারত চাইলেও কিন্তু, ভারত ইচ্ছা করলেও কিন্তু পণ্য আপনাকে পাঠাতে পারবে না, আর কাউকে জোর করে কাজ করানো যায় না, যদি সেখানে তার প্রাণের ভয় থাকে। আর সবাই তো জানে বাংলাদেশের অবস্থাটা কি। ফলে যেটা হচ্ছে, পণ্য যদি না যায়, পণ্য যাচ্ছে তাতেই নাকি আলুর দাম 400 টাকা কিলো।
আর সাধারণ আলু নাকি 120 টাকা কিলো। ওখানে যে বন্ধু বান্ধব আমার যারা রয়েছে তাদের কাছ থেকে আমি খবর পেলাম। তাহলে আলু আর তেল চালের দাম যদি প্রতিদিন 2 টাকা 3 টাকা 4 টাকা করে বাড়তে থাকে, তাহলে সাধারণ মানুষ তাহলে এখন তো এক পেটা খেয়ে রয়েছে, এরপরে খাবার জুটবে না 3 মাস বাদে। আপনাকে দেশটাকে পুরো একদম সিরিয়ার দিকে ঠেলে দিচ্ছেন। মধ্যপ্রাচ্যের ইসলামিক শাসন কায়েম করতে গিয়ে আপনারা মধ্যপ্রাচ্য যে অবস্থায় গিয়েছে আপনারা সেই অবস্থাতেই চলে যাবেন। মানে আপনারা নিজেদেরকে নিয়ে যাচ্ছেন, প্রতিটা পদক্ষেপ আপনাদের কিন্তু সেই দিকে, পুরো মধ্যপ্রাচ্যের অবস্থার দিকে আপনারা নিয়ে যাচ্ছেন। একটা সুস্থ দেশকে আপনারা ব্যতিব্যস্ত করে দিচ্ছেন। ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে। যারা কলাকুশলী ছিল শুনতে পাচ্ছি তাদের কোনো কাজ নেই। টেলিভিশনে কোনো সিরিয়াল হয় না, কোনো সিনেমার শুটিং হয় না, কোনো ব্যান্ড তারা অনুষ্ঠান করতে পারে না, কোনো শিল্পী ব্যক্তিগত অনুষ্ঠান করতে পারে না। এক শিল্পী তো গিয়েছিলেন, তিনি একটা মার্কেট উদ্বোধন করতেন না, দোকান উদ্বোধন করে তাকে এমন তারা করেছেন আপনারা, তারপর থেকে কোনো শিল্পী যাবে? সে হয়তো 2 পয়সা পেত। তারা পুরো মাঠে বসে গেছে তারা। এখন তাদের কি হবে? যারা চাকরি বাকরি হারিয়েছেন, যাদের স্ত্রী সন্তান রয়েছে বাড়িতে, তারা কি করবে? আপনারা এগুলো একবার ভাবছেন না? আপনার ডক্টর ইউনূস, তার তো কোনো চিন্তা নেই, তিনি তো কাঠের পুতুলের মতো বসে আছেন। তিনি এখনো ভারত বিরোধিতা করে যাচ্ছেন। দা হিন্দুকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি আবার ভারতের নামে গালাগালি করেছেন। ভারত এবার যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে সামলাতে পারবেন? আজকে আবার সমাজ মাধ্যমে একটা ছবি দেখলাম, সেখানে বলা হচ্ছে নাকি চলো ভারত অধিকার করব। আরে ভারত কি হাতে গোয়া নাকি অধিকার করে নেবেন? এই করে করে পাকিস্তান বিক্রি হয়ে গেল। কালকে সকালে যে খবরটা করব, চায়নার সঙ্গে এবার ভারতের ডাইরেক্ট ফ্লাইট শুরু হচ্ছে। এখন ধীরে ধীরে ওরা এখন সিয়াচিন আর ছেড়ে মানস সরোবর ছেড়ে দেবে বলছে। ভারত একটা গুলি না চালিয়ে শুধু কূটনীতিতে চীনের মতো দেশকে, শক্তিশালী দেশকে কাট করে দিল। আপনারা তো একটা ছাড় পোকা ভারতের কাছে। এই যে বড় বড় ভাষণ দিচ্ছেন, মানুষকে স্বপ্ন দেখিয়ে বা একটা সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন না, এর থেকে বিরত হন। আমার বিনীত অনুরোধ, আপনারা মূল স্রোতে ফিরে আসুন। আপনারা দেশটাকে বাঁচান। সংস্কার তো পরে হবে। একটা দুর্ভিক্ষের দেশে আপনি সংস্কার, আইনের সংস্কার করে কি করবেন? লুটতরাজ অবাধে চলবে। কারণ লোকের তো রোজগার চাই, টাকা চাই। মানুষের পর ঘর থেকে বেরোবে না, তাদের রোজগার বন্ধ হয়ে যাবে। যদি কেনাকাটা বন্ধ হয়ে যায় তাহলে সবজিওয়ালা, মুদির দোকান, তাদেরও তো কেনাকাটা বন্ধ হয়ে যাবে। তারাও তো দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবেন। এবং ভবিষ্যতে কি হবে? দুর্ভিক্ষের অংশীদার হিসেবে আপনারাও আস্তে আস্তে অংশগ্রহণ করবেন। কারণ আপনার কাছ থেকে ওপর থেকে কিন্তু খাবার আসবে না। খাবার কিন্তু সাধারণ মানুষ যেখান থেকে পায়, আপনারা যারা যারা এই সমস্ত করছেন, এগুলো এই যে কতিপয় লোক যারা দেশটাকে অশান্ত করে তুলছেন, আপনাদের পেটেও কিন্তু খাবারটা জুটবে না। আর খাবার যখন জুটবে না তখন দেখবেন এই সমস্ত বিপ্লব টিপ্লব না জানলা দিয়ে হাওয়া হয়ে গেছে। আর যখন বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে। তখন আপনারা দুনিয়া দেখার জন্য, আপনাদের জানি, আপনাদের তো আপনারা বলেই থাকেন যে এ জন্ম জন্ম নয়, মৃত্যুর পরে হচ্ছে আপনাদের জন্ম। বাস্তবের মাটিতে নেমে আসুন, বাস্তবে বাঁচুন, দেশটাকে বাঁচান। আমার বলা আর না বলা সমান কথা, কান দেবেন না আমি জানি। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, খবর যেটা হচ্ছে, ধীরে ধীরে কিন্তু পণ্য সরবরাহ কিন্তু কমবে। আজ এটা বুঝতে পারবেন না, হয়তো কিছু কিছু ট্রাক যাচ্ছে, দেখবেন আস্তে আস্তে ঘাটতি হবে। হয়তো ভাববেন যে ভারত সরকার কমাচ্ছে, তা নয়। ভারত সরকার কমাচ্ছে নয়, ভারতে যে সমস্ত ট্রাক ড্রাইভার তারা প্রাণ হাতে করে যেতে রাজি হচ্ছে না। কারণ ট্রাক ড্রাইভারদের যে লাইফ ইন্স্যুরেন্স হয় না, সেটার প্রিমিয়াম হচ্ছে মারাত্মক হাই। কারণ ওই কাজটাই তো ওদের অ্যাক্সিডেন্ট প্রোন কাজ, যখন তখন মারা যেতে পারে।
তাই তাদের প্রিমিয়াম কিন্তু হাই হয়। এই কারণে অনেক ট্রাক ড্রাইভার তাদের লাইফ ইন্স্যুরেন্স করে না, এত প্রিমিয়াম হাই হয় থেকে। তারা যাবে, তারা সত্যি তাদের যদি প্রাণের আশঙ্কা থাকে তার জোর করে করানো যাবে না। ওরা মনে করবেন না ওরা ভারতবর্ষ এটা করছে, ভারতবর্ষ কিন্তু মাল পাঠাতে চাইছে, কিন্তু ট্রাক ড্রাইভার যদি যেতে না চায় তাহলে কিন্তু আপনাদের কপালে কিন্তু খুব শিগগিরই কিন্তু দুর্গতি নেমে আসছে, সেটা কিছুদিনের মধ্যে টের পাবেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।